এই পেন কোথায়? আচ্ছা আচ্ছা, তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা আছে আমাদের পরিবেশ নিয়ে, মানে কত বিভিন্ন পরিবেশ। আমাদের বায়ুমণ্ডলটা কিরকম, কিরকম কোনখানে গ্যাস থাকে, কোনখানে কিরকম তাপমাত্রা চেঞ্জ হয়, এই বেশি ব্যাপারগুলো। আর পিছনের দিকে আমরা জানবো যে জ্বালানিটা কি জিনিস, ফুয়েল, ফুয়েলের কিছু জায়গা আছে এইটুকু। তো দেখো আমাদের পরিবেশ বলতে কি বুঝি আমরা? আচ্ছা, পরিবেশ বলতে কি বুঝো তুমি? আমাদের চারপাশে তারপরে কি কি থাকে? গাছ, নদী, হ্যাঁ, আর কি কি থাকে? পাহাড়, পাহাড় গাছ, পাহাড়, গাছপালা, আর কিছু? বাড়ি ঘর, বাড়িঘর, আর বাড়ি ঘর, আচ্ছা, শক্ত বাদে তো অনেক কিছু থাকে না? হ্যাঁ, বায়ুমণ্ডল, জলমণ্ডল। তো আমরা আজকে শিখবো বায়ুমণ্ডল নিয়ে, ঠিক আছে? বায়ুমণ্ডল। তো দেখো, বায়ুমণ্ডল ইংলিশে কি বলে? অ্যাটমসফিয়ার। কি বলে? অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার। এবার দেখো, স্ফিয়ার মানে কি জানো কেউ? স্ফিয়ার মানে কি? স্ফিয়ার মানে হলো কি গোলক। হ্যাঁ, স্ফিয়ার মানে কি? আমার বাংলা লেখা খুব একটা ভালো না, ইংলিশও ভালো না, একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, এবার হলো স্ফিয়ার মানে গোলক। এবার এটা হলো একটা গ্রিক ওয়ার্ড, অ্যাটমস। হ্যাঁ, অ্যাটমস। অ্যাটমসফিয়ার আসছে দুটো ওয়ার্ড থেকে, একটা হলো স্ফিয়ার মানে গোলক, একটা হলো অ্যাটমস। অ্যাটমস মানে গ্যাস, গ্রিক ওয়ার্ড অ্যাটমসের মানে হলো গ্যাস। অ্যাটমসফিয়ার মানে গ্যাসের গোলক, ঠিক আছে? গ্যাসের গোলক। এবার দেখো, আচ্ছা, গ্যাসের গোলক। এবার গোলকগুলো কিরকম হয়? এটা এটা পৃথিবী, আমাদের এটা মিষ্টি পৃথিবী। এটা এবার গ্যাসগুলো কোথায় আছে? পৃথিবীর ভিতরে না বাইরে? ভিতরেও আছে, বাইরেও আছে, সবখানেই আছে, ঠিক আছে? এবার দেখো, এই যে গ্যাসের যে লেয়ার আছে, গ্যাস, আমাদের গ্যাস যেগুলো আছে ওগুলো কয়েকটা লেয়ারে আছে, ঠিক আছে? দেখো একটা জিনিস, ভিতরের দিকে কি আছে? সব শক্ত জিনিস আছে। শক্ত জিনিস কেন আছে বলো তো? আবার তো কিসের জন্য থাকতে পারে? সব শক্ত জিনিস ভিতরের দিকে, হেভি জিনিস যেগুলো, যেগুলো ভারী জিনিস, ওগুলো যেগুলো আছে সবগুলোই কি সেন্টারের দিকে আছে, মানে কেন্দ্রের দিকে আছে। কেন আছে? কিসের জন্য থাকতে পারে? হ্যাঁ, অভিকর্ষ। তো কি হয়, তোমরা একটা কাজ করে, একটা মুড়ি নেবে আর চাল নেবে, একটা বাড়িতে রেখে নর্মালি ঢেলে দিবে, এখানে মুড়ি এখানে চাল, এবার ঢাকাঢাকি করবে বা ঘোরানো করবে, তখন কি হবে? চালটা নিচে আসবে নাকি মুড়িটা? চালটা নিচে। কেন আসবে? ভারী বেশি, ঠিক আছে? তো ওই ভারীটা কেন আসলে, তাহলে আমরা কি বুঝতে পারছি? এখানে যখন আমরা একটা, এটা ধরো একটা পৃথিবী, উপরে আমরা বাটিতে করে নিয়ে চাল আর মুড়ি নিয়ে, এটা মুড়ি এটা চাল, ঠিক আছে? এরকম ধরে নাও, যখন জাগাচ্ছি তখন কি হচ্ছে? পৃথিবী কি করছে? নিচের দিকে কাকে টানছে? ভারী জিনিসগুলোকে টানছে। প্রত্যেকটা বস্তুই একটা বস্তুকে আকর্ষণ করে। আমরা অনেক আগে জেনেছি, ক্লাস 8 এ পড়েছি না, 7 8 এ। হ্যাঁ, প্রত্যেকটা বস্তু কি করে? আকর্ষণ করে রাখে। প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা বস্তু আর অপর বস্তুকে নিজের দিকে টানে, ঠিক আছে? তো এখানে পৃথিবী টানছে, সবাই সবাইকে টানছে। অ্যাকচুয়ালি তোমার শরীরের ভিতরে যে পরমাণুগুলো আছে সেগুলো আমাকেও টানছে, তুমি জানো না, তোমার অজান্তে বা আমার অজান্তে, ঠিক আছে? সবাই টানছে। এবার কে কতটা বেশি বলটা প্রবল হবে, যতটা বেশি তার মাস থাকবে বা ভার থাকবে, ঠিক আছে? এবার দেখো, এখানে যতগুলো হেভি মেটাল আছে, হেভি মেটাল বলতে হেভি হেভি বোঝায়, বা অন্য যে সমস্ত পদার্থ আছে, মাটি বলো বা অন্য কিছুগুলো, এসব এসব আকাশে পাওয়া যাবে? যাবে না, কারণ ওসব হেভি। তো পৃথিবী নিচের দিকে, নিজের দিকে, মানে নিজের দিকে বলতে কি, নিচে কেন্দ্রের দিকে টানতেছে। পৃথিবীকে এদিকে টানতেছে, তাহলে তো সবগুলো এইদিকে শিফট হতো। কোন এদিকে টানতেছে? কোনো দিকেও টানছে না। কোন দিকে টানতেছে? ওর নিজের কেন্দ্রের দিকে, ঠিক আছে? এই কেন্দ্রের দিকে টানছে। তো এবার সব হেভি জিনিসগুলো এখানে এসে গেল, বাইরের দিকে পড়ে থাকলো কি? গ্যাস, ঠিক আছে? এবার তোমাদের মাথায় কখনো প্রশ্ন আসছে যে গ্যাসের ভারী কতটা হতে পারে? ওই যে গ্যাস, এই পৃথিবী তো এইটুকু, এত দূর অব্দি ধরো গ্যাস আছে,
আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না কতটা উপর অব্দি আছে, একটা এস্টিমেট আমরা বা বলতে পারি যে এতটা উপর, ঠিক আছে। যদিও এটা পরীক্ষার পরে আসছে যে না এমন বলে দিল এরকম কিছু, সব পরীক্ষার মাধ্যমে জানা। এবার গ্যাসটার ভারী কতটুকু হতে পারে? পৃথিবীর ভারী যদি 1 কেজি হয়, ঠিক আছে, ওটা 1 গ্রামও না, এতটুকু গ্যাস নেই ভাই, ঠিক আছে। যতটুকু আমি জানি 0.0000 4টা জিরো কি 5টা জিরোর পরে একটা 86 এরকম কিছু একটা আছে। পৃথিবীর পৃথিবীর যদি ওজন 1 কেজি হয়, ঠিক আছে, তাহলে এখানে হয়তো মিলিগ্রামে আসবে না, এতটা হালকা গ্যাসটা, ঠিক আছে। কিন্তু দেখো আমাদের পরিবেশ, আমাদের যে পৃথিবীর যে বাইরের ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠের উপরে এই গ্যাসটার জন্য কত কিছু হচ্ছে, আজকে ঝড় হচ্ছে, কালকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ছে, এত কিছু হচ্ছে, ওটা সব ফিল করতে পারছি। হ্যাঁ, তো এবার আজকে আমরা করবো ওই গ্যাসের লেয়ার গুলো নিয়ে। তো এটা আমাদের পৃথিবীর চারদিকে কটা গ্যাসের লেয়ার আছে? 5টা। কটা? 5টা গ্যাসের লেয়ার। প্রথমে হলো ট্রোপোস্ফিয়ার, এই যে এটা পৃথিবী, এটাকে ধরো এইখানে ধরো, অ্যাকচুয়ালি দেখতে এটা আর্ধেকটা কাটা পড়েছে, তো তোমরা ধরো এই যে এটা পৃথিবী, প্রথমে রাউন্ড আপ কি হবে, এটা কি, এই লেয়ারটা কি, এই স্তরটা কি, ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, কি ট্রোপোস্ফিয়ার। তারপরে কি আসে? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে কি আসে? মেসোস্ফিয়ার। তারপরে কি আসে? থার্মোস্ফিয়ার। সবার লাস্টের দিকে কি আসে? এক্সোস্ফিয়ার। এবার এক্সোস্ফিয়ারটাতে কি হয়, এটা আসলে আমাদের নলেজের বাইরে যে কতটা এক্সপ্যান্ড আছে। ধরে নেওয়া হয় 1012 ফিট, কোনো বইয়ে দেখা দেখবে সবগুলোতেই, কোনোখানে দেখবে ট্রোপোস্ফিয়ার দেওয়া আছে 8 ফিট হাইট পৃথিবীর থেকে, কোনোখানে দেখবে আছে 12 ফিট, 10 ফিট, কোনোদিনও কনফিউজ হবে না এগুলোতে, ঠিক আছে। কারণ এটা এক জায়গাতে এক এক রকম থাকে না, হয়তো ট্রোপোস্ফিয়ার এখানে পৃথিবীর এরকম করে গেছে, এরকম করে গেছে, এখানে হয়তো 4 কিমিতে ট্রোপোস্ফিয়ার শেষ, এখানে হয়তো 12 কিমিতে শেষ, এখানে হয়তো 18 কিমিতে শেষ, বুঝতে পারলে ব্যাপারটা? এটা 18টা নাম্বার করলাম, ধরো 14, 15, 13, 14, 12 এরকমই থাকে সব জায়গায়, 10, 8 এরকম। হ্যাঁ, তো প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, প্রত্যেকটা, তারপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তার প্রত্যেকটাতে এই যে নামগুলো আছে না, সবগুলোর পিছনে একটা কারণ আছে, যে কোনো কিছু হয় সবার পিছনে কারণ থাকে, তো নামগুলোর পিছনেও কারণ আছে। দেখো ট্রোপোস্ফিয়ার প্রথমে আসবে, আচ্ছা প্রথমে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। আমাদের যে পৃথিবীর যে বায়ুমণ্ডল, ঠিক আছে, এই অ্যাটমসফিয়ার যেটা নিয়ে আমরা কথা বলছি, অ্যাটমসফিয়ারে যতগুলো গ্যাস আছে সব থেকে বেশি পরিমাণে কি আছে, আমাদের পৃথিবীর মাটির ভূপৃষ্ঠের কথা বলছি না, হ্যাঁ, ভূপৃষ্ঠের কথা বলছি না, ভূপৃষ্ঠের থেকে বাইরে, ঠিক আছে, কি আছে সব থেকে বেশি? নাইট্রোজেন। সব থেকে কি গ্যাস বেশি? তারপরে এই নাইট্রোজেন আর অক্সিজেন মিলে 95% এর উপরে গেল। নাইট্রোজেন দেখো 97% এর উপরে হবে, একটা কত 78%, একটা 20, এটা কোন বইয়ে দেওয়া থাকবে 21%, 0.98 টু 1 ধরে নাও, ঠিক আছে। এবার 20 দুটো মিলে কত? মোর দেন 97%, 97% এর থেকে বেশি। এটা 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 এই সাইনগুলো তো মানে বোঝো না, এটা একটা গ্রেটার দেন একটা লেস দেন, অঙ্ক সাইন বলে। আচ্ছা, এবার মানে মোর দেন 97% এর থেকেও বেশি পরিমাণে হবে, ঠিক আছে, মোটামুটি একটা। এবার এই যে অ্যাটমসফিয়ারটা আছে, অ্যাটমসফিয়ারের প্রথম লেয়ার আসলে ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তার মানে এখন দেখো সবথেকে হেভি গ্যাসগুলো কোনটা কোনখানে থাকে? ট্রোপোস্ফিয়ার। তারপরে যত উপরে যাবে হালকা 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 করে শেষ, ঠিক আছে। এবার দেখো পৃথিবীতে মোট গ্যাসের 78% হলো নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, বাকিগুলো দেখো পয়েন্ট, আর্গন সব থেকে বেশি বাকিগুলোর মধ্যে 0.93, আর এটা কত? না না 0.35 করবে না, এটাকে কি বলবে বলো তো? আচ্ছা একটা জিনিস দেখো, এটাকে এটাকে কি বলবে? 0.35, এটাকে কি বলবে? 0.35 বলতে পারবে? এটা তো 0.35 হয়, এটা সামনে দশমিক থাকলে কি করতে হবে বলো তো? দশমিক থাকলে করবে এটা কি তোমরা? দশমিক থাকলে কি এরকম করে কাউন্ট করা হয় না, জেনারেলি এরকম করে কাউন্ট করা হয় না। কাউন্ট করা হয় কিভাবে? দশমিকের পরে যেসব নাম্বার বলবে সমস্ত একটা একটা করে ওয়ার্ড বলবে, এটা কি হবে 0.35, ঠিক
ঠিক আছে, এটা কি হবে 0.035, বোঝা গেছে? যদি এমন একটা নাম্বার থাকে 0.325 এরকম 0.325 এরকম বলবে না, কিন্তু 7.325 এখানে যদি একটা শূন্য দেওয়া হয়, তখন তুমি যদি বলো যে না 7.325, এটা তো একই হয়ে গেল, হবে না। তোমাকে বলতে হবে দশমিকের পরে যে সমস্ত নাম্বার আসবে প্রত্যেকটাকে কি হিসেবে বলতে হবে, তোমাকে একটা একটা করে ওয়ার্ড হিসেবে 7.0325, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে হেভি গ্যাসগুলো কোনখানে থাকে, কেন থাকে, বুঝতে পারলে তো? কারণ একটাই, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি নিজের দিকে টানবে, সবগুলো একখানে জড়ো হয়ে থাকবে, ঠিক আছে? এবার এটার কয়েকটা গুণ বলো তো কি কি হতে পারে। এই যে বায়ুমণ্ডলটা আছে, বায়ুমণ্ডলটা আমাদের কি কি কাজে লাগতেছে, এখন কি কি কাজে লাগছে, কি কি নিয়ন্ত্রণ করে? বলো বলো বলো, যা ইচ্ছা বলো, সমস্যা নেই, মাথায় যেটা ঢোকে, মাথায় যেটা ঢুকে বলো। সূর্যের আলোতে যে এখানে না আমাকে বলো। সূর্যের আলোতে যে হ্যাঁ হ্যাঁ, কি আটকায়? সূর্যের আলোতে কি থাকে? অতিবেগুনি রশ্মি। হ্যাঁ, অতিবেগুনি রশ্মি। আর কি কি করতে পারে? ভিতরের তাপকে বাইরে বেরিয়ে যেতে যেটা। হ্যাঁ, এটাকে কি বলে বলো তো? গ্রিন হাউস এফেক্ট পড়ছো না? গ্রিন হাউস এফেক্ট পড়ছো? এরপরে এই ক্লাসেই পড়বে, এর পরের দিকে পড়বে। আর কি কি হতে পারে? কি কি কারণে, কি কি ভাবে বাঁচায় আমাদেরকে, কি কি ভাবে কাজে লাগে বা বাঁচায়? একটা যেমন বললে, দেখো সূর্য থেকে আলো আসছে, অতিবেগুনি রশ্মি আসছে, ওসব কি কি করে দেয়? রিফ্লেক্ট করে দেয়। এটা একটা গেল, রিফ্লেক্ট করে দেয় মানে প্রতিফলিত করে, রিফ্লেক্ট যাকে বলে, রিফ্লেক্ট একটা গেল কারণ এটা। আরো কি? এবার তাপ যেটা আসছে, তাপটাকে শোষণ করে রাখছে, তাপটাকে বেরিয়ে যেতে দিচ্ছে না। এখানে যদি বায়ুমণ্ডল না থাকতো হয়তো ছিটকে এদিকে যেত, আমরা ঠান্ডায় মরে যেতাম, তাই না? তো একটা জিনিস হলো কি, হিট অ্যাবজর্পশন, ওটাকে বলে হিট অ্যাবজর্পশন, হিট অ্যাবজর্ব হিট অ্যাবজর্পশন, ঠিক আছে? তাপ জমা করে, এটা একটা গেল। আরো তো কত কিছু আছে বাবা, তুমি বাইরে বেরাও, শীত আছে, শীতকাল পড়ছে, ঠিক আছে? এবার শীতের মৌসুমটাও পেতে না, বৃষ্টি হতো, বায়ুমণ্ডল যদি না থাকতো বৃষ্টি হতো না। তারপরে আরো হাজারটা জিনিস আছে, জং ধরা, ক্ষতিও করে, ভালো করে। জং ধরে কেন? লোহাতে যদি আজকে যদি বাতাসে যদি জলীয় বাষ্প না থাকতো, আমাদের লোহাতে জং ধরতো না, অনেক টাকা বাঁচতো। বাতাসে যদি না থাকতো তাহলে আমরা দম নিতে পারতাম না, প্রথমেই তো তুমি মারা যাবে। বায়ুমণ্ডল না থাকলে তোমার নাকের ভিতর দিয়ে অক্সিজেনটা যাচ্ছে, মুখের ভিতর দিয়ে নাক দিয়ে যেভাবেই নাও, অক্সিজেনটাই পেলে না, তুমি মারা যেতে। যে সমস্ত গ্রহে বায়ুমণ্ডল নেই সেখানে তো জীবের কোনো চান্সই নেই, বোঝা গেছে? আচ্ছা দেখো, তো হ্যাঁ, এবার অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, হ্যাঁ, এটা আসে খুবই খুবই ডেঞ্জারাস রশ্মি, ঠিক আছে? অতিবেগুনি রশ্মি বলো, এক্স রে বলো, এই যে ডাক্তার এক্স রে করে, এটা একটা রশ্মি। এক্স রে বলো, গামা রে বলো, এটা তো আরো ডেঞ্জারাস। তো এগুলো পরে আসবো। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো ট্রোপোস্ফিয়ার নিয়ে, ঠিক আছে? বইয়ে সব আছে, সবই আছে, তোমরা ভালো করে বুঝবে, মেন মোটিভটা হলো বোঝা। আচ্ছা আচ্ছা, এবার এটার সঙ্গে দুটো টার্ম আছে, একটা হলো সমমণ্ডল, একটা হলো বিষমমণ্ডল, ঠিক আছে? এটার সঙ্গে রিলেটেড দুটো টার্ম আছে। প্রথমে দেওয়া আছে কি, দেখো লাইনটা ভালো করে বলো। উপরোক্ত স্তর বিন্যাসের প্রথম তিনটি স্তর, এখানে দেখো এই যে তিনটা স্তর, ঠিক আছে? এই তিনটি স্তরে দেখো কি, এই তিনটি স্তরকে হোমোস্ফিয়ার বলে। কি বলে? হোমো মানে সমান সমান, মানে ইকুয়াল, যেগুলোকে বলে ওগুলোকে বলে হোমো, একই রকম, ওসবকে বলে হোমোস্ফিয়ার।
কেন বললে, বা সমমণ্ডল কেন বলে? এর অন্তর্গত এবং পরবর্তী দুটি স্তর। আচ্ছা, কেন বলে? একটা হলো কোনো কোনো স্তরে উষ্ণতার হলো বৃদ্ধিতে আয়তন কমে, উচ্চতার বৃদ্ধিতে উষ্ণতা কমে, কোনোটাতে বাড়ে। হ্যাঁ, আবার কোথাও আছে আছে হেটেরোস্ফিয়ার, মানে যেটাতে বাড়া কমা হয় না। দাঁড়া দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, তোমরা এখন নোট ডাউনও করবে, ঠিক আছে? যেসব যেসব পয়েন্ট বলবো নোট ডাউন করবে, খাতা বের করবে। এতক্ষণ অব্দি যেসব শিখলে সেসব তোমাদের হয়তো থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, বোঝার জন্য ওটুকু মাথায় রাখো, পরীক্ষার সময় আসতে পারে, বোঝার জন্য। আমি পরে বুঝিয়ে দেবো আরো। তো তোমরা প্রথমে কি একটা কাজ করো, তোমরা হলো বায়ুমণ্ডলের কয়টা স্তর পর 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 লিখে রাখো, না দেখে লেখো তো, কেউ কারোর হেল্প নেবে না। দেখি মনে আছে কিনা। এক দুই তিন চার এরকম করে পরপর পরপর পাঁচটা লেখো, যে পাঁচটা স্তর আছে। এখানে খাতায় হয়েছে তোমার? আচ্ছা দেখো, আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? কারোরই মনে নেই। দেখো, প্রথমে আসবে কি? ট্রোপোস্ফিয়ার। কি? ট্রোপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। মেসোটা হলো মাঝখানে, মেসোর নিচে দুটো, ট্রোপোস্ট্যাটো, মেসোর উপরে দুটো, থার্মো, তারপরে এক্সো। এখানে যাও নেই, এরপরে আসবে এক্সো, ঠিক আছে? মেসোর নিচে দুটো, একটা হলো ট্রোপোস্ফিয়ার, সবার নিচে আমাদের সঙ্গে লাগোয়া হলো কি? ট্রোপোস্ফিয়ার। তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, ঠিক আছে? আচ্ছা, দেখাচ্ছি না, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা দেখো, প্রথমে হলো আমাদের কি? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারটা কি? আমাদের পৃথিবীর সঙ্গে লাগোয়া যে স্তরটা, প্রথম স্তরটা। এটুকু কতদূর পর্যন্ত বিস্তৃত থাকে? এখানে দেওয়া আছে, দেখো 12 কিমি দেওয়া আছে। এক্সাক্ট 12 কিমি সব জায়গাতে নাও হতে পারে, কোনো জায়গায় 8 কিমি, কোনো জায়গায় 9 কিমি, কোনো জায়গায় 10 কিমি, আবার হয়তো কোনো জায়গায় হয়তো 15 কিমি আছে। এসবের কোনো এক্সাক্ট না, এটা এমন না যে এটা ভারত, এটা বর্ডার, এটা এদিকে পাকিস্তান, এদিকে ভারত, এরকম কিছু না। এটা সব জায়গায় একই না, যে কোনো জায়গায় যে কোনো কিছু হতে পারে। আবার একই জায়গায় ধরো ধরো এই পয়েন্টটা, এর উপরে যে ট্রোপোস্ফিয়ারটা ছিল ওটা আজকে 8 কিমি আছে, 1 বছর পরে হয়তো 12 কিমিও হতে পারে। চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়, ঠিক আছে? তো তোমরা এটা মাথায় রাখো সবসময়। আচ্ছা, এবার দেখো, এটা দেওয়া আছে কি? ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর 12 কিমি পর্যন্ত বিস্তৃত। এটা এক্সাক্ট না, ধরে রাখো মোটামুটি একটা। আর এই অঞ্চলের বায়ু সর্বদা গতিশীল। বায়ু সর্বদা গতিশীল এবং প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন ঘটতে থাকে। এই অঞ্চলে বায়ুতে ধূলিকণা, বাষ্প, এটা ওটা থাকে। এবার দেখো, প্রথমে বেসিক জিনিসটা বোঝা লাগবে। যা কিছু হয় সব ট্রোপোস্ফিয়ারই হয়। আমরা যা কিছু দেখি, ঝড়, মিষ্টি, মেঘ, বালুকণা, ধূলি, হ্যাঁ, তো এসব আমরা দেখি কোথায়? ট্রোপোস্ফিয়ারে। হ্যাঁ, এবার বায়ুতে কি থাকে? ধূলিকণা থাকে, জলীয় বাষ্প থাকে, বৃষ্টি হয়, ঝড় হয়। এসবের জন্য এই জায়গাটাকে কি বলা হয়? ক্ষুদ্র মণ্ডল। কি বলা হয়? ক্ষুদ্র না, ক্ষুদ্র, ক্ষুদ্র মানে রাগী, ঠিক আছে? বাকি তো কিছুই নেই, বাকি সবে কিছু নেই।
সবকিছু যা হওয়ার সব কোথায় হবে? ট্রোপোস্ফিয়ারে হবে। ঠিক আছে, এই জন্য ওকে বলে ক্ষুদ্র মণ্ডল, বা আরেকটা ভাষায় বলে অশান্ত মণ্ডল। অনেক সময় অনেক বই লেখা আছে কি কোনো ব্যাপার নেই, দুইটাই একই, অশান্ত মণ্ডল। ঠিক আছে, অশান্ত মণ্ডল। এবার এটিতে কি কি হয়? কি কি হয়? একটা হলো ভূপৃষ্ঠের উষ্ণতা আর জলচক্রকে নিয়ন্ত্রণ করে, রেগুলেট করে। জলচক্র, জলচক্র কি? ওয়াটার সাইকেল। এই যে এই পাহাড়, এই হলো নদী, গিয়ে হলো সমুদ্র, এসব পড়ছো না? সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে এদিকে আসবে, আবার যাবে। আমরা একটু পরে এটাও পড়বো। তো এইটাকে বলে ওয়াটার সাইকেল বা জলচক্র। এসব কোথায় হয়? ট্রোপোস্ফিয়ারে হয়। এটা স্ট্র্যাটোস্ফিয়ারে হয় না কিন্তু, না তোমার মেসোস্ফিয়ারে হয় না, থার্মোস্ফিয়ারে হয় না, এক্সোস্ফিয়ারে তো হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, এবার দেখো এটা কি করে? ভূপৃষ্ঠের উষ্ণতা, একটু স্পেলিং মিস্টেক আছে, আর জলচক্রকে নিয়ন্ত্রণ করে। এবার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, তারপরে কি জলীয় বাষ্প। আমরা এখন কি বলবো যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প এগুলো কিভাবে জীবন ধারণের উপাদান হবে? অক্সিজেন নয় মানলাম, আমাদের ভিতরে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড গাছ নিচ্ছে, না হলে খাবো কিভাবে? গাছের জীবন ধারণ হতে পারে। নাইট্রোজেন তো আমরা নিতে পারি না, নাইট্রোজেন নাক দিয়ে ঢোকে, মুখ দিয়ে বেরোয়, শেষ। কিন্তু নাইট্রোজেন তো গাছগুলো নিচ্ছে, গাছগুলো ডিরেক্ট নিয়ে দিতে পারে না, সব কিছু ব্যাকটেরিয়া নেয়। ওসব আবার জমিতে সারের, ওই জমিতে নিজেদের মধ্যে পচে যায়, সরে যায়, ওসবকে আবার গাছ অ্যাবজর্ব করে। গাছও সরাসরি নাইট্রোজেন নিতে পারে না, অনেক জীব আছে পারে। ওগুলোকে বলে নাইট্রোব্যাক্টর, এরকম আছে। তো আবার কি আছে? জলীয় বাষ্প। জলীয় বাষ্প তো লাগবেই, গাছ বৃষ্টি হবে না হলে জীবন ধারণের জন্য তো জল লাগবে। আজকে ধরো দিনাটাতে জল জল তুলছি আমরা টিউবওয়েল দিয়ে, বৃষ্টি যদি না হয়, আবার মাটির নিচে যদি জলটা না যায়, টিউবওয়েল থেকে জল উঠবে? 50 বছর পরে, 100 বছর পরে হয়তো জল শেষ, তখন আমরা সমুদ্রে যাই জল খাবো। তো আমাদের জলীয় বাষ্প তো লাগবেই, ম্যান্ডেটরি এসব জিনিস। ঠিক আছে, প্রয়োজনীয় যা কিছু উপাদান আছে জীবন ধারণের জন্য, সব কোথায় থাকে? ট্রোপোস্ফিয়ারে থাকে মূলত। এরপরে জানবে যে স্ট্র্যাটোস্ফিয়ারেও আসলে অনেক কিছু আছে যেটা আমাদেরও দরকার। ঠিক আছে, প্রত্যেকটা স্তরেরই দরকার আছে। এবার দেখো একটা বৈশিষ্ট্য কি, এই স্তরে যত উঁচু, আজকে তোমাকে যদি উঁচুতে পাঠানো হয় আস্তে আস্তে, তোমার কি গা গরম লাগবে না ঠান্ডা লাগবে? ভাবো তো। ঠান্ডা লাগবে। কেন? তুমি তো সূর্যের কাছে যাচ্ছ, এইদিকে সূর্য আছে, তুমি সূর্যের কাছে যাচ্ছ, তোমার তো গা গরম লাগা উচিত। ট্রোপোস্ফিয়ারের ভিতরে আছে। আচ্ছা, তুমি তো এরপরে না, তুমি তো স্ট্র্যাটোস্ফিয়ারেও যেতে পারো। তুমি ট্রোপোস্ফিয়ার থেকে ধরো স্ট্র্যাটোস্ফিয়ারে, আজকে তুমি আছো এখানে মাটিতে, তোমাকে দিলাম 10 কিলোমিটার উপরে পাঠান। হ্যাঁ, ট্রোপোস্ফিয়ারে যত মাটির নিচ থেকে উপরের দিকে যাবে, টেম্পারেচার তত কমবে। বুঝতে পারলে? টেম্পারেচার তত কমবে। এই জায়গায় যে বায়ুটা আছে, এসব টেম্পারেচারকে ধরে রাখে, একদম ক্যাচ করে ধরে রাখে, যার জন্য কি হয়? ঠান্ডা লাগে না, বা হ্যাঁ, টেম্পারেচারটা একটু বজায় রাখে। এবার ট্রোপোস্ফিয়ার থেকে যখন আমরা উপরের দিকে উঠবো, প্রত্যেক কিলোমিটারে কত ডিগ্রি করে বাড়বে? 6.5 ডিগ্রি করে, সরি কমবে। কত করে কমবে? 6.5 ডিগ্রি। আচ্ছা, তোমার নাম? তোমার নাম? তোমাদের দুজনকে নিয়ে গেছি আমি দার্জিলিং। এখানে হলো এ আদৃত, তোমার নাম রাজীব। 1 কিলোমিটার উপরে আছে রাজীব। এখানে যদি 22 হয়, এখানে টেম্পারেচার কত হবে? 15.5 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলে? পাক্কা 1 কিলোমিটার উপরে 6.5 ডিগ্রি করে কমবে। তার উপরে হ্যাঁ, আরো 6.5 কমায় দাও, কত হবে? 9। তার উপরে 2.5। আরো 1 কিলোমিটার উপরে যদি তোলা হয়, 2.5 ডিগ্রি সেলসিয়াস এমন হবে। তার উপরে যদি তুলি, -4। তাহলে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার উপরে উঠলে তোমার টেম্পারেচার হয়ে গেল -4। একই জায়গাতে আছো, এখানে আর ওখানে ফারাক এটুকুই। এখানে 22, ওখানে -4। বুঝতে পারলো ব্যাপারটা? এবার আরো উপরে এরকম করে যদি আমি 10 কিলোমিটার উপরে উঠি, তাহলে কত হবে? কত মাইনাস হবে? একে 10 দিয়ে গুণ করো, -65 ডিগ্রি সেলসিয়াস। এখানে যা টেম্পারেচার আছে তার থেকে মাইনাস করতে হবে। এখানে যদি থাকে 30, তাহলে ওখানে হবে কত? -35।
এটুকু জানো তো অঙ্কের ব্যাপারটা? এখানে যদি 30 হয় ওখানে কত? -35, নট 35, -35 ডিগ্রি সেলসিয়াস। তার উপরে উঠতে যত উঠতে থাকবো হবে না কিন্তু, ট্রোপোস্ফিয়ারের লিমিট যতটুকু ততটুকুতে। তারপরে আসবে ট্রোপোপজ। ট্রোপোপজ ট্রোপোপজ ও একটা মজার কথা বলি, দেখো পজ পজ মানে কি? ভিডিও দেখো না ইউটিউবে, এই পজ, এই পজ মানে এই পজ, এটা দেখা থাকে না, এই যে এরকম থাকে না, প্লে স্ল্যাশ পজ, যে কোনো একটা করো, হ্যাঁ। তো পজ মানে থামানো। ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ হবে বা থামবে, যেখান থেকে এরপরে লেয়ারটা কি আসবে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার আসবে। তো ট্রোপোস্ফিয়ার যেখানে থামবে, তারপরে যখন স্ট্র্যাটোস্ফিয়ার আসবে, মাঝখানে কি আসবে? ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ারকে থামাই দিল, এরপরে শুরু হলো স্ট্র্যাটোস্ফিয়ার। বোঝা গেছে? এরপরে স্ট্র্যাটোস্ফিয়ার যখন শেষ হবে, স্ট্র্যাটোপজ শেষ হয়ে গেল, এরপরে শুরু হলো কে? মেসোস্ফিয়ার, মেসোপজ। থার্মোস্ফিয়ার, থার্মোপজ। তারপরে এক্সোস্ফিয়ারের কোনো পজ নেই, ওরকম কোনো পজ নেই। এক্সোস্ফিয়ার আমাদের শেষ, এক্সোস্ফিয়ারের কোনো বাউন্ডারি নেই। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, ট্রোপো একটা ওয়ার্ড, মনে হয় ল্যাটিন ওয়ার্ড, আমি জানি না ল্যাটিন হবে কি গ্রিক হবে। ট্রোপোস্ফিয়ার, ট্রোপো মানে হলো চেঞ্জ হয়, যেটা চেঞ্জ হয় সেটাকে বলে ট্রোপো। ঠিক আছে? ওই ওয়ার্ডটার ট্রোপোর মানে হলো চেঞ্জ হওয়া বা বদলানো, চেঞ্জ। বাকি বদলানো, বোঝা গেছে? ট্রোপোস্ফিয়ার তার মানে যেই স্ফিয়ার মানে কি? গোলক। যেই গোলকটা কি বদলায়, পৃথিবীর বাইরের যে প্রথম বায়ুমণ্ডলের যে গোলকটা আছে, যেটা বদলায়, সেটা হলো ট্রোপোস্ফিয়ার। এখানে বদলায় বলতে কি বদলায়? তোমার হলো তাপমাত্রা তো বদলাই, তা বাদে কি বদলায়? ধূলিকণা, ওয়েদার বদলায়। কি বদলায়? ওয়েদার বা আবহাওয়া বদলায়, জলবায়ু বদলায়। বুঝতে পারলে? এসব যে বদলায়, এটা হলো ট্রোপোস্ফিয়ার। বোঝা গেছে? বুঝছিস? তুমি বুঝছো? আচ্ছা, এরপর আসবে ট্রোপোপজ। ট্রোপোপজটা কতটুকু থাকে? এটা 3 কিমি থেকে 5 কিমির মধ্যে। তাহলে ট্রোপোস্ফিয়ারে যত উচ্চতা বাড়বে, প্রত্যেক কিলোমিটারে কত ডিগ্রি করে কমবে? -6.5, -6.5 হবে। মানে এখানে যদি 6.5, যদি এখানে যদি 6.5 থাকে, এখন যদি, তাহলে 1 কিলোমিটার উপরে হবে কত? 0। কত হবে? প্রত্যেক 1 কিমিতে 6.5 ডিগ্রি করে কমবে, 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 কমবে। এবার ট্রোপোপজে গিয়ে আটকে গেল। ঠিক আছে? মানে টেম্পারেচার কমতে 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 কততে পৌঁছে জানো? -50, 60 এরকম, -55 ডিগ্রি সেলসিয়াস এরকম এভারেজে ধরা হয়। এরপরে কি হয়? স্ট্র্যাটোস্ফিয়ার আসে। বইতে লেখা থাকবে, দেখো যে স্ট্র্যাটোস্ফিয়ারে, অনেক বই লেখা আছে ভুল করে, আরাম দিকের বই একটা পড়ছিলাম মনে হয়, ওখানে লেখা আছে যে উষ্ণতার পরিবর্তন হয় না, এটা কিন্তু ভুল। স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতার পরিবর্তন হয়, এরপরে শুরু হবে বাড়া, এরপরে বাড়বে। বুঝতে পারলে ব্যাপারটা? প্রথমে কমবে, প্রথমে টেম্পারেচার কমবে, তারপরে বাড়বে, তারপরে আবার কমবে, আবার বাড়বে, তারপরে আর কোনো ব্যাপার নেই। থার্মোস্ফিয়ারের পরে এক্সোস্ফিয়ার আসে। এক্সোস্ফিয়ারের হিসাবের বাইরে এরকম ব্যাপারটা। এক্সোস্ফিয়ারটা মোটামুটি ধরা হয় 1000-1200 কিলোমিটার অব্দি আছে, মোটামুটি একটা ধরা হয়। এটা তো এক্সাক্ট কোনো মান নেই, কোনোখানে 700 কিমিও আছে। ঠিক আছে? বুঝতে পারবে আস্তে আস্তে। তো প্রথমে আসলো ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুদ্রমণ্ডল। ক্ষুদ্র না, ক্ষুদ্র। ক্ষুদ্রর মধ্যে সমার্থক শব্দ না তো, সমার্থক না তো। ক্ষুদ্র মানে কি? ছোট। এটা কি? ক্ষুদ্র মানে রাগ, ক্রোধ। আচ্ছা, যেসব বলছি বোঝা যাচ্ছে তো? তো ট্রোপোস্ফিয়ার, ট্রোপো মানে বদলায়, যেখানে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, মেঘ, ওসব হয়, টেম্পারেচার বদলায়, আর্দ্রতা বদলায়। এরপরে জানবে আর্দ্রতা, একটা ওয়ার্ড পড়বে, হিউমিডিটি যেটাকে বলে, আর্দ্রতা বদলায়। তারপরে তোমার হলো
চাপ বদলায় বায়ুর, সব এক এক জায়গায় এক এক রকম থাকে, ঠিক আছে। তো বৃষ্টিপাত হয়, এখনই রোদ ওঠে, এসব ওসব হয়, এই জন্য একে ক্ষুদ্র মণ্ডল বলে বা অশান্ত মণ্ডল বলে, ঠিক আছে। এবার ট্রোপো কথার অর্থ হলো বদলানো, এটা একটা ল্যাটিন বা গ্রিক ওয়ার্ড, আমার ঠিক মনে পড়ছে না, যে কোনো একটা হবে। এরপরে আসবে কি ট্রোপোস্ফিয়ারের পরে ট্রোপোপস। ট্রোপোপসটা কি? 12 কিমি উচ্চতায় আশেপাশে যে অঞ্চলে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে এবং উচ্চতার সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না। এখানে পজ হবে, ওখানে কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। ট্রোপোপজে চেঞ্জ হয় না, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আবার বাড়া শুরু হয়, তাকে বলা হয় ট্রোপোপস। মনে থাকবে? আচ্ছা, এরপর আসলো কি স্ট্র্যাটোস্ফিয়ার। এবার স্ট্র্যাটোস্ফিয়ার, এই জায়গাটা যেটা আছে, এটা আমরা খুব খুব দামি জিনিস একটা, ঠিক আছে, খুবই দামি জিনিস, কিন্তু আমরা এখন নষ্ট করে ফেলছি জিনিসটা। দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, দেখো এখানে গ্যাসগুলো দেওয়া আছে। ট্রোপোস্ফিয়ারে কি কি থাকে? অক্সিজেন, জলীয় বাষ্প, জল, এটা হাইড্রোজেন, হাইড্রোজেন না, এটা H2O, জল। জল মানে এই জল ওখানে আছে এরকম না, ওখানে কি আকারে আছে? গ্যাস আকারে আছে। আচ্ছা তুমি একটা দেখো, এটা একটা বরফ, বরফের একটা চাই বোঝো তো, চারকোনা যে বাক্স টাইপের হয়, বরফের চাই, এটাকে কি বলবো আমরা? এটাও H2O। টেম্পারেচার দিলাম, মোমবাতি দিলাম নিচে লাগায়, বললো, এবার একটা পটের মধ্যে রাখলাম, পাত্রের মধ্যে, এবার যে এখানে জলটা আছে ওটাকেও কি বলবো? ওটাও তো H2O। ওকে আরো হিট করলাম, এবার বাতাসে উঠছে গ্যাস হয়ে, এটাও কি? সব কটাই H2O। মাটিতে যে H2O আছে ওটাও H2O, গ্যাসেও আছে H2O, কোনখানে বরফ হয়ে থাকলেও সেটাও H2O, ঠিক আছে। এবার এই H2Oটা কি আকারে আছে বায়ুমণ্ডলে? গ্যাসের আকারে আছে, এই জন্য বলে জলীয় বাষ্প, ঠিক আছে। এবার ট্রোপোস্ফিয়ারে কি এইসব গ্যাস আছে। এবার দেখো একই গ্যাস, দেখো এখানে নাইট্রোজেন অক্সিজেন, কেন এখানে যদি থাকে তাহলে এখানে কেন থাকবে? এরকম কোনো ব্যাপার না, এখানে যে কোনো ভাবে যে কোনো জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে, মোস্ট অফ কেসেস নিচের দিকেই থাকে, কোনোখানে কম থাকতে পারে, বেশি থাকতে পারে। এবার হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার ওই যে 12 কিমি শেষ, তারপরে ভারত থেকে এইদিকে 13, 14, 15 কিলোমিটার অব্দি কি ট্রোপোপস, তারপরে কি শুরু হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। এটা কতটুকু এস্টিমেট ধরা হয়? এটা 45 কিলোমিটার, 40ও হতে পারে, 42ও হতে পারে, আশেপাশে থাকবে, তাই বলে 30 হবে না, তাই বলে 70 হবে না, বুঝতে পারলে ব্যাপারটা? তো এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এবার এই অঞ্চলে খুব কম পরিমাণে কি থাকে? জলীয় বাষ্প, বায়ু, ধূলিকণা, জলীয় বাষ্প, খুব, এই যে দেখো ভুল করছে, হ্যাঁ, খুব কম পরিমাণে বায়ু বাষ্প থাকা এবং আচ্ছা ধূলিকণা, জলীয় বাষ্প, জলকণা না থাকা, মেঘ বৃষ্টি ঝড় কিছু হয় না, তাই একে শান্ত মণ্ডল বলে। বুঝা গেছে? খুব সিম্পল জিনিস। এবার আমি বললাম না, এটা খুব ভ্যালুয়েবল একটা জায়গা, যেটাকে আমরা ধ্বংস করছি। ভ্যালুয়েবল কেন? এখানে দেখো একটা জিনিস আছে, O3, O3 দেখছো? O3, O2 মানে কি? অক্সিজেন। কি পরমাণু, অণু নাকি গ্যাস? গ্যাস। এটা অক্সিজেন অণু বা গ্যাস, ঠিক আছে। খালি ও মানে অক্সিজেন পরমাণু, পরে শিখবে, একদম শেষের দিকে আছে তোমাদের কি একটা চার্ট আছে না, মেন্ডেলিভের সারণী, দেখবে পর্যায় সারণী, ঠিক আছে। তো এবার এখানে হলো, এটা কি? অক্সিজেন পরমাণু, দুটো অক্সিজেন পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে কি হয়? অক্সিজেন অণু হয়, ওটাই অক্সিজেন গ্যাস, ঠিক আছে। এবার সূর্যালোকের উপস্থিতিতে এই অক্সিজেন পরমাণু আর অক্সিজেন গ্যাস যেটা আছে, দুটো মিলে তৈরি করে কি? O3। এটা সরাসরি কি করে? সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি আসে, অতি বেগুনি রশ্মি, ওটাকে হয় অ্যাবজর্ব করে আবার ছেড়ে দেয়, ঠিক আছে। মানে ওর কাজটা হলো, অতি বেগুনি রশ্মি আসবে, এটা বিক্রিয়া চলতে থাকে, খালি চলতে থাকে, বিক্রিয়া করতেই থাকে। এই অক্সিজেন থেকে এই ওজোন তৈরির বিক্রিয়া চলতে থাকে। কিভাবে হয়? ওজোন, অতিবেগুনি রশ্মি আসলো, একটা ওজোন পরমাণু, প্রথমে একটা হলো তোমার অক্সিজেন কি বলে অণুকে ভাঙলো, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। এটা সূর্য আসছে, এটা কি? স্ট্র্যাটোস্ফিয়ার ধরলাম। এখানের মধ্যে কি কি আছে? অক্সিজেন, একটা অণু আছে, অণুটাকে ভাঙবে প্রথমে, ভেঙে কি করবে? দুটো
দুটো অক্সিজেন বানিয়ে দেবে। O2 তে কয়টা অক্সিজেন গ্যাস পরমাণু আছে? দুটো। দুটো ভাঙবে। এটা কিন্তু একদম অস্থির জিনিস। ও চাবে একটা অক্সিজেনকে, আরেকটা অক্সিজেনকে পেলে সঙ্গে সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। অ্যাটাচ হয়ে তৈরি করবে কি? একটা অক্সিজেনের সঙ্গে এ লেগে গেল, তৈরি হলো কি? এইদিকে আবার এ আর একটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করলো? এবার এর মধ্যে কি হলো? এই সূর্যের যে অতিবেগুনি রশ্মিটা এলো এখানে অ্যাবজর্ব হয়ে ওইদিকে চলে গেল, যার জন্য আমাদের মাটিতে পড়লো না। বুঝতে পারলে ব্যাপারটা? অথবা এই অক্সিজেন যে ওজোন, এটাকে কি বলা হয়? ওজোন। এই ওজোনটা যে এখানে তৈরি হবে সেটা কি করবে? সরাসরি রিফ্লেক্ট করে দেবে, কোনো বিক্রিয়ারই দরকার নেই। অথবা কি করবে? এটাকে আবার ভাঙবে, ভেঙে কি করে তৈরি করবে? আল্ট্রাভায়োলেট রশ্মি বা সূর্যের অতিবেগুনি রশ্মি আবার ভেঙে কি করবে? O2 বানাবে, আর একটা অক্সিজেন অণু বানাবে। এবার এই অক্সিজেন অণুকে আবার একইভাবে দুটো অক্সিজেন পরমাণু, এভাবে বিক্রিয়ার পর বিক্রিয়া চলতে থাকবে। এই আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, আবার সূর্যের অতিবেগুনি রশ্মি পড়বে, আবার O3 তৈরি হবে, আবার ভাঙবে গড়বে, এরকম করে কি হয়? সব ট্রপোস্ফিয়ারের মধ্যে আটকে থাকে, যার জন্য আমাদের গায়ে কোনো কিছু করে না, আমাদের গায়ে অতিবেগুনি রশ্মি আসে না। এবার আমরা কি করছি? এই যে প্লেন চালাচ্ছি। প্লেনটা কোথায় গেল? আগের বেজে ছিল না? এই যে প্লেন। আমরা এবার চালাবো প্লেন কোন দিক দিয়ে? স্ট্রাটোস্ফিয়ার দিয়ে। কারণটা কি? দেখো কারণটা কি? ট্রপোস্ফিয়ার দিয়ে যখন যাবো, হেভি গ্যাসগুলো আছে, এবার এটাকে ক্রস করে যখন প্লেন যাবে অনেক বেশি কি লাগবে? জ্বালানি লাগবে, তেল লাগবে, জেট ফুয়েল লাগবে। এবার এটাকে অ্যাভয়েড করার জন্য আর একটু উপরে তুলে নিয়ে যায় প্লেনটাকে। আরো কিছু আছে, যেমন এখানে ঝড় বৃষ্টিও হয়, তো রিস্কি হয়ে যায় একটা জিনিস। আরো কি হয়? পাখি টাকি থাকে, পাখিগুলো যদি প্লেনের কয়েকটা ভার্নাবল পয়েন্ট আছে, ওখানে লাগলে প্লেনটা ক্র্যাশ হওয়ার চান্স থাকে। এবার যার জন্য এটাকে অ্যাভয়েড করার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ওঠে। অত উঁচুতে তো ঠান্ডা থাকবে, ওখানে তো পাখি থাকারও চান্স নেই। বুঝতে পারলো ব্যাপারটা? পাখিও থাকবে না, কিছু থাকবে না, ঝড় বৃষ্টিও নেই, যার জন্য আমাদের প্লেন গুলো সরাসরি স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়। প্লেনের মধ্যে তৈরি হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রিক অক্সাইড গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই গ্যাসগুলো আমরা পরে শিখবো যখন গ্রিন হাউস এফেক্ট জানবো। তো এই গ্যাসগুলো অনবরত কি করে? এই যে ওজোন গ্যাস আছে, ওজনের সঙ্গে বিক্রিয়া করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এরা এমন করে না যে ভেঙে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে ওজোন স্তরে, না, ওরা করবে কি? এমন জিনিস ছেড়ে যাবে যেটা দিয়ে ভেঙে টুকরো হয়ে যাবে। প্লেন গেল, কি গ্যাস ছাড়লো? নাইট্রিক অক্সাইড। এবার কি হবে? অক্সিজেনের ওজোন যে আছে, ওজনের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে 2NO তৈরি করবে। আবার কি করবে? O2, দুইটা NO গ্যাস তৈরি করবে। দেখো N কয়টা ছিল? দুটো N, একটা O, ঠিক আছে? আর একটা কি ছিল? তিনটা ছিল O। এখানে তিনটা মানে ওজোন। এটা কি? ওজোন। এবার এই ওজোন গ্যাসটা কি হবে? ওজোন গ্যাসটার সঙ্গে এই অক্সিজেনটা যুক্ত হয়ে এটা বিক্রিয়াগুলো পরে 11-12 যখন তোমরা উঠবে তখন প্রপার ভাবে শিখবে যে কিভাবে বিক্রিয়াগুলো ঘটে। এখন তোমাদের বোঝার এত কিছু বিষয় না, তোমরা এটুকু জানো যে এই গ্যাসটার সঙ্গে এটা যুক্ত হলো না, যেটা প্লেন থেকে যাচ্ছে, যুক্ত হয়ে 2NO তৈরি করলো, দুটো NO, এখানে দুটো N আছে আর দুটো O এখানে আছে। এখানে টোটাল O কটা ছিল? 4টা। এই দুটো চারটা অক্সিজেন মিল হলো, নাইট্রোজেন মিল হলো, তো এই গ্যাসটা তৈরি করলো। আর ওজোনকে ভেঙে কি করলো? অক্সিজেন বানাই দিল। বুঝতে পারলে ব্যাপারটা? এটা আবার বিক্রিয়া করবে ওজনের সঙ্গে, বিক্রিয়া করে ভাঙতে থাকবে। এবার ওজোন ভাঙা শুরু করবে, যার জন্য কি হবে? ট্রপোস্ফিয়ারের মধ্যে কি হবে? ডেনসিটি কমবে। কি কমবে? ঘনত্ব কমবে বা ডেনসিটি কমবে। কিসের? ওজোন গ্যাসের। ওজোন গ্যাসের ডেনসিটি যেই কমা শুরু হলো, ওই দিক দিয়ে কি হবে? সূর্যের আলো সরাসরি পড়তেছে। এবার ধরো এখানে ফাঁকা তৈরি হয়েছে, এখানে সরাসরি পড়তেছে এবার টেম্পারেচারটা। এবার বোঝো ঠেলা। তখন কি হবে? এখানকার যে ক্রিয়েচার গুলো আছে, প্রাণী যেগুলো আছে, কোনোটা ত্বকে ক্যান্সার হবে, অনেকগুলো প্রজাতি অলরেডি বিলুপ্ত হয়ে গেছে, শেষ। ওটা পৃথিবীতে আর কোনোদিনও আসবে না। হাজার প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। আমরা মানুষও একটা প্রজাতি, ধরো এরকম অনেক কিছু আছে আমরা শেষ করে দিয়েছি অলরেডি, আমাদেরই কাজ দেখবে। তো আমরা এগুলো পরে আরো একটু পরে জানবো বা পরে ক্লাসে। তো এভাবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা নষ্ট করছি। ওই প্লেনটা দেখে আমার মনে পড়লো, বুঝিয়ে দিলাম।
এগুলো যেগুলো যদিও পরে আসবো। তো প্লেন কোন দিক দিয়ে চলাফেরা করে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। ক্ষুদ্র মন্ডল কাকে বলে? ক্ষুদ্র, ক্ষুদ্র না ক্ষুদ্র, ট্রোপোস্ফিয়ারকে। আরেকটা নাম কি আছে ওর? অশান্ত মন্ডল। বুঝা গেছে? এরপরে হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো বৃষ্টিপাত হয় না, কোনো জলীয় বাষ্প থাকে না, কোনো ধূলিকণা থাকে, ঝড় বৃষ্টির কোনো চান্সই নেই। তো এটাকে কি বলা হয়? শান্ত মন্ডল। শান্ত মন্ডলের শান্ততার ফায়দা নিয়ে আমরা প্লেন চালাচ্ছি, আমরা ভুগবো পরে। যদি এখন এসব এমিশন বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে চেষ্টা করছে গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট, তো সবগুলো দেশের গভর্নমেন্ট মিলে বৈঠক করে বসে বসে মানে বানাচ্ছে, মানে হলো প্রজেক্ট করছে যে কিভাবে এগুলো কমানো যায়। তারপরে আমাদের যে রেফ্রিজারেটর ইউজ করি ওখান থেকে কি তৈরি হয়? সিএফসি। কি তৈরি হয়? সিএফসি, ক্লোরো ফ্লুরো কার্বন। তিনটা জিনিস থাকে, ক্লোরিন, ফ্লুরিন, কার্বন। সি, এটা আসলে সিএল, ক্লোরো, ক্লোরো কি আছে? ক্লোরো ফ্লুরো, এটা এখানে যে ফ্লুরিনটা আছে এই ফ্লুরিনটা গিয়ে বিক্রিয়া শুরু করবে, সক্রিয় ক্লোরিন থাকে। তো যেটাই হোক এসব গিয়ে ভাঙাভাঙি করবে এরপরে ওজোন গ্যাসকে। বুঝতে পারলে ব্যাপারটা? রেফ্রিজারেটর থেকে যাবে, এটাকে ট্রোপোস্ফিয়ার ক্রস করে যাবে হলো স্ট্র্যাটোস্ফিয়ারে, ওখানে গিয়ে বিক্রিয়া করে ওজোন ভাঙা শুরু করে দেবে। এসব নিয়ে পরে আসবো, একটু পরে আমরা জানবো হলো এরপরে জানবো আমরা গ্রিন হাউস এফেক্ট, ওজোন স্তরে গহ্বর, এসব। তো ওটাকে কি বলে? এই যে ডেনসিটি কমছে এটাকে বলা হয় ওজোন গহ্বর। কি বলে? এমন না গর্ত, গহ্বর মানে তো গর্ত, গহ্বর মানে এখানে বোঝাচ্ছে যে ঘনত্ব কমে গেছে, ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, শেষ করছি এটা। তারপরে যতগুলো বায়ুমণ্ডলে ওজোন গ্যাস থাকে তার 90% কোথায় থাকে? শান্ত মণ্ডলে বা স্ট্র্যাটোস্ফিয়ারে। বোঝা গেছে? ওজোন গ্যাস কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার কোথায় শেষ হবে? স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজে সব হলো পজ, POUSE, বন্ধ। এরপরে কি শুরু হবে? মেসোস্ফিয়ার। বোঝা গেছে? এবার দেখো, এখান থেকে প্রথমে ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়? কমবে। স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোপজে গিয়ে থামবে, স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে কি হবে? বাড়বে। বোঝা গেছে? এখানে -55 পৌঁছে যায় টেম্পারেচার। বাড়তে 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 এখানে কিন্তু নির্দিষ্ট নেই যে এখানে 6.5 7 8 ডিগ্রি করে বাড়বে, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কোথায়? ওই স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়বে, এখানে তো কমবে প্রত্যেক। বোঝা গেছে? আচ্ছা, কোনো ডাউট আছে? 5.5 ডিগ্রি, 55.5 ডিগ্রিতে পৌঁছে যায়, -55, 60, -55, 60 এমন করে পৌঁছে যায়, এত লো টেম্পারেচার। ঠিক আছে? এরপরে কি হয়? স্ট্র্যাটোস্ফিয়ার আসে। স্ট্র্যাটোস্ফিয়ারে ধীরে ধীরে বাড়া শুরু হয়, 5 10 এরকমই পৌঁছে যায়। তারপরে আসে মেসোস্ফিয়ার, আবার কমা শুরু হয়। বোঝা গেছে? তো পরীক্ষায় আসার মতো কয়েকটা জিনিস কি কি? ট্রোপোস্ফিয়ারকে কেন ক্ষুদ্র মণ্ডল বলে বা অশান্ত মণ্ডল বলে, বাড়ি থেকে ভালো করে করবে আরেকবার। তারপরে কি? ট্রোপোস্ফিয়ারের হাইটটা কতটা হতে পারে? 8 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা নাম্বার, 8 থেকে 12 এর মধ্যে। ঠিক আছে? যদি 8 দেয়, একটা যদি অপশন যদি 4টা দেয়, 8 12 15 18, সরি 8 15 18 20, 8টা দেবে, বা যেটা 12 এর কাছাকাছি হবে সব থেকে। ঠিক আছে? ওরকম দেবে না, দেবে হয়তো 12 কিলোমিটার, 40 কিলোমিটার, 100 কিলোমিটার, এরকম করে দেবে, 12 কিলোমিটার। এবার কি কি থাকে ট্রোপোস্ফিয়ারে? কি কি গ্যাস থাকে? জলীয় বাষ্প, অক্সিজেন, নাইট্রোজেন, ভারী ভারী যেসব গ্যাস আছে সব এখানে থাকে। তারপরে কি? এরপরে আসলো কি? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। আবার পরীক্ষা আসে, প্রশ্ন আসে, 1 নম্বরের প্রশ্ন, ট্রোপোপজ কি? ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, যেখানে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার মিলিত হয়, তার মাঝখানে যে জায়গা যেখানে কি টেম্পারেচার চেঞ্জ হয় না বা উষ্ণতার পরিবর্তন ঘটে না, সেটাকে বলা হয় ট্রোপোপজ। বোঝা গেছে? এরপরে হয় স্ট্র্যাটোস্ফিয়ার শুরু। স্ট্র্যাটোস্ফিয়ারে কি কি গ্যাস থাকে? ওই নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন গ্যাস। মেইনলি কি থাকে? ওজোন গ্যাস। যত বায়ুমণ্ডলে ওজোন গ্যাস আছে তার 90% স্ট্র্যাটোস্ফিয়ারে। কোথায়? হ্যাঁ। এবার ওজোন গ্যাস যেহেতু থাকে, একটা ওজোনের স্তর থাকে, এই জন্য একে বলা হয় কি?
ওজোনোস্ফিয়ার। কি বলা হয়? ওজোনোস্ফিয়ার বলে। ওজোনোস্ফিয়ার মানে স্ট্র্যাটোস্ফিয়ার না, স্ট্র্যাটোস্ফিয়ারের ভিতরে একটা জায়গা হলো ওজোনোস্ফিয়ার। এইটুকু জায়গায় ধরো ওজোন গ্যাস আছে, বুঝা গেছে? পুরোপুরি যেতে নেই, এখানে ঘন ঘন কম আছে এখানে, কিন্তু এখানে মেইনলি ডেন্স আছে, ঘনভাবে আছে। তো এটা হলো, অনেক সময় পরীক্ষা আসে যে কেন তোমার স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোনোস্ফিয়ার বলে কেন, বা ওজোনোস্ফিয়ার কি? স্ট্র্যাটোস্ফিয়ারে যে স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন বলা হয়? কারণ স্ট্র্যাটোস্ফিয়ারেতে ওজোন গ্যাস থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে, সিম্পল। এই স্তরকে এই জন্য বলা হয় ওজোনোস্ফিয়ার। আচ্ছা, ঠিক আছে। এবার ওজোন গ্যাসটা কতটুকু থাকে? এখানে দেওয়া আছে 15 থেকে, এখানে দেওয়া আছে 16, 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে। এই যে এটা হলো মাটি, উপরে তোমার 10-12 কিলোমিটারের মধ্যে কে কে গেছে? কোন কোন স্তর আছে? ট্রোপোস্ফিয়ার, ট্রোপোপজ আসলো। তারপরে 15 থেকে 30 কিমি অব্দি কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার থেকে 45 কিমি অব্দি, বোঝো, 50, 45, 50 এরকম কিমি অব্দি থাকে, 45 থেকে 50 কিমির মধ্যে। এটা কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। এই জায়গাটাতে থাকে ওজোন গ্যাসগুলো, উপরের দিকটা ফাঁকা থাকে একটু, বুঝতে পারলো ব্যাপারটা? বোঝা গেছে? ফাঁকা থাকে মানে একদম ফাঁকা না, ওখানে ওজোন গ্যাস থাকে, কিন্তু বেশিরভাগ ওজোন গ্যাসটা এখানেই থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 15 থেকে 35-30 কিলোমিটারের মধ্যে, 15 থেকে, আচ্ছা এখানে দেওয়া আছে 16 থেকে শুরু হয়ে 30 কিমির মধ্যে ওজোন গ্যাস ওজোন গ্যাস থাকে, ঠিক আছে? এই অঞ্চলে কি থাকে? ওজোন গ্যাস থাকে, যার জন্য একে কি বলা হয়? ওজোনোস্ফিয়ার। কি বলা হয়? বোঝা গেছে? স্ট্র্যাটোস্ফিয়ার কোথায় শেষ হবে? স্ট্র্যাটোপজে। এই কয়টা জিনিস। আর প্লেন কোন দিক দিয়ে চলাফেরা করে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। কেন করে? শান্ত থাকে। আচ্ছা, শান্ত থাকে মানে এক্সাক্ট কারণগুলো কি কি? ওখানে বায়ুমণ্ডলের, হ্যাঁ, ঝড় বৃষ্টিপাত হয় না, যার জন্য ওই দিক দিয়ে প্লেন চলাফেরা করে। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই। এরপরে আচ্ছা থামবে গিয়ে কোথায়? স্ট্র্যাটোপজে। ঠিক আছে, মাথায় থাকবে। প্রথমে টেম্পারেচার কমবে, তারপরে বাড়বে, তারপরটা আবার কমবে, এখানে কমে, এখানে বাড়ে, আবার কমে, পরে বাড়ে, তো সেরকমই বাড়ে। ঠিক আছে, চলো, আর কিছু বলার নেই এখানে, এই ক্লাসে এইটুকুই। ঠিক আছে। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার নিয়ে এলো পড়াশোনার কমপ্লিট গাইডেন্স। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে প্রিপারেশনে কোনো ফাঁক থাকলে চলবে না, তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। কিন্তু কি এই স্টাডি ফ্লো? পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে বুঝে নেওয়া। তারপর দরকার সেই চ্যাপ্টারের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করা, পড়া বোঝা এবং ডাউট ক্লিয়ার করার পরের পদক্ষেপ ওই চ্যাপ্টারের উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট তৈরি করা এবং সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হলো সেটা বুঝতে এরপর তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তোমার এই সার্বিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমায় সাহায্য করতে পারে দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, যেখানে আদর্শ স্টাডি ফ্লো অনুসারে রয়েছে সব বিষয়ের সব চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও, অফলাইন ক্লাস, যেখানে সব বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকেরা সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেবেন। রয়েছে ডাউট ক্লিয়ারিং সেশন, ব্রিফ নোটস এবং প্রশ্ন উত্তর। আর এরই সঙ্গে রয়েছে প্রতি সপ্তাহে কোচিংয়ে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা এবং সেই দিনই মক টেস্টের রেজাল্ট জানতে পারা। এখানে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের অডিও ভিডিওর মাধ্যমে পড়ানো হয় এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। সুতরাং দেরি না করে অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নাম্বারে। দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, কর্ণধার জাকির হোসেনের সাথে। মোবাইল নাম্বার 8116252788।